ফাইনালি 12 বছর পর ন্যাশনাল লেভেলে কোনো ট্রফি জিতলো ইস্ট বেঙ্গল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গেম প্ল্যান এফসি। তো গতকাল ভুবনেশ্বরের কলিঙ্গাতে 120 মিনিট দুর্ধর্ষ লড়াই করার পর উড়িষ্যা এফসি কে তাদের ঘরের মাঠে কলিঙ্গা সুপার কাপের ফাইনালে 3-2 গোলে হারিয়ে ইস্ট বেঙ্গল কিন্তু জিতলো এবং এর সাথে সাথেই কিন্তু কলিঙ্গা সুপার কাপ চ্যাম্পিয়ন হলো ইস্ট বেঙ্গল। দুটো টিমই কালকে অনবদ্য ফুটবল খেলেছে। স্পেশালি আমি ইস্ট বেঙ্গলের কথা বলবো, দুর্ধর্ষ ফুটবল খেলেছে তারা 120 মিনিট ধরে এবং ম্যাচ চলাকালীন এবং ম্যাচের শেষে কিন্তু গ্যালারিতে বহু ইস্টবেঙ্গল সমর্থকদের কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়, তাদের কাঁদতে দেখা যায়। কখনো তারা কাঁদছেন শঙ্কিত হয়ে এই বুঝি সুপার কাপ ফাইনালটাও হাতছাড়া হয়ে গেল, আবার কখনো তারা কাঁদছেন আনন্দের প্রকাশ ঘটানোর জন্য। তো অনবদ্য একটা ম্যাচ গেছে, এই ম্যাচ প্রসঙ্গে আলোচনা করব। সবচেয়ে বড় ব্যাপার, ইস্টবেঙ্গল কিন্তু উড়িষ্যায় গিয়ে উড়িষ্যাকে হারিয়ে এসছে এবং সাম্প্রতিককালে উড়িষ্যার সাথে যখনই কলকাতার কোনো টিমের খেলা হয়েছে, সেটা মোহনবাগান হোক বা ইস্টবেঙ্গল হোক, দারুণ একটা রাইভালরি কিন্তু দেখা গেছে। তো এটা একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট ইস্টবেঙ্গলের জন্য, যেখানে সবাই ভেবে নিয়েছিল মরশুম শুরুর আগেই যে ইস্টবেঙ্গল হয়তো এই দল নিয়ে বিশেষ কিছু করতে পারবেন না, কিন্তু তারা সেটা ভুল প্রমাণ করে এবং তারা কিন্তু এই বছরের শুরুতেই কলিঙ্গা সুপার কাপ নিজেদের দখলে করে নেয়। তো এই ম্যাচ প্রসঙ্গে কথা বলবো, দারুণ একটা ম্যাচ হয়েছে। এছাড়াও মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং ওড়িশা এফসির কিছু আপডেট তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, স্কিপ করো না। হোয়াট আ ম্যাচ! গতকাল কিন্তু ইস্টবেঙ্গল এবং ওড়িশার মধ্যে আমরা একটা অসাধারণ ফাইনাল ম্যাচ দেখেছি। দুটো টিমের প্রত্যেকটা প্লেয়ার কিন্তু নিজেদেরকে পুরো নিংড়ে দিয়েছে, অসাধারণ ফুটবল খেলেছে, শেষ সীমা পর্যন্ত চেষ্টা করেছে, তাদের পক্ষে যতটা সম্ভব তারা চেষ্টা করেছে। দুটো টিমের প্রত্যেকটা প্লেয়ার কিন্তু নিজের সবটা দিয়েছে, সবচেয়ে বড় ব্যাপার এটাই। এবং ফাইনাল ম্যাচ যেরকমটা হওয়া উচিত সেরকমটাই কিন্তু ফাইনাল ম্যাচ কালকে হয়েছে। তো দুটো টিমের প্লেইং 11 নিয়ে যদি কথা বলি, কালকে দুটো টিমের প্লেইং 11-এ বিশেষ কিছু, স্টার্টিং 11 আর কি, বিশেষ কিছু কিন্তু পরিবর্তন হয়নি। যেমনটা আমি ম্যাচ প্রিভিউতে বলেছিলাম যে ইস্টবেঙ্গলের একটা পরিবর্তন হলেও হতে পারে, বোরহা হেরেরা কিন্তু প্রথম একাদশে আসতে পারেন এবং ঠিক সেটাই হয়েছিল। বোরহা হেরেরা কিন্তু ইস্টবেঙ্গলের ফার্স্ট 11-এ ছিলেন, স্টার্টিং 11-এ ছিলেন এবং ম্যাচটা কিন্তু ফার্স্ট হাফে বেশ তুল্যমূল্য হয়। দুটো টিমই কিন্তু তুল্যমূল্য লড়াই করে, দুটো টিমই কিন্তু আক্রমণ প্রতি আক্রমণে খেলাটা চালিয়ে যাচ্ছিল এবং ডিয়েগো মরিসিওর গোলে কিন্তু ওড়িশা এফসি লিড পায়, 1-0 গোলে এগিয়ে যায়। এবং ফার্স্ট হাফে কিন্তু রয় কৃষ্ণাকে বেশ চোখে পড়েছে, তিনি বেশ এফেক্টিভ ছিলেন, প্রচুর চান্স ক্রিয়েট করছিলেন এবং মন্দার রাও দেসাই তার দিকটা দিয়ে কিন্তু রয় কৃষ্ণা ক্রমাগত অ্যাটাক করছিলেন। তো ফার্স্ট হাফ 1-0 গোলে শেষ হয় ওড়িশা এফসির ফেভারে। সেকেন্ড হাফের শুরুতেই কিন্তু দুটো চেঞ্জ করেন কার্লেস কোয়াদ্রাত এবং কার্লেস কোয়াদ্রাত কিন্তু মাহেশ নাওরেম সিং তাকে মাঠে নামান, তোড়োর জায়গায়, সিভেরিও তোড়োর জায়গায় তাকে মাঠে নামান এবং চুন্নুঙ্গাকে মাঠে নামান মন্দার রাও দেসাইয়ের জায়গায়। যেমনটা আমি বলছি যে মন্দার রাও দেসাইয়ের দিকটা থেকে কিন্তু রয়কৃষ্ণ প্রচুর অ্যাটাক করছিলেন, তো সেখানে কিন্তু চুন্নুঙ্গাকে নামিয়ে রয়কৃষ্ণার অ্যাটাকটাকে তিনি কোথাও না কোথাও প্রতিরোধ করতে চাইছিলেন, ঠেকাতে চাইছিলেন এবং সেটা কিন্তু অনেকটা সাকসেসফুল তিনি হন কোয়াদ্রাত। তো সেকেন্ড হাফের খেলায় কিন্তু প্রথম থেকেই ইস্টবেঙ্গল আক্রমণ করতে শুরু করে এবং ফলস্বরূপ নাওরে মহেশ সিং, হোয়াট আ প্লেয়ার, অসাধারণ একটা থ্রু বল তিনি দেন নন্দার উদ্দেশ্যে এবং নন্দা কিন্তু চমৎকার ফিনিশ করেন। তো এক্স ওড়িশা এফসি প্লেয়ার নন্দা কুমার তিনি কিন্তু তার বর্তমান দল ইস্টবেঙ্গলকে সমতায় ফেরান, 1-1 হয়ে যায় রেজাল্ট এবং তখন থেকে কিন্তু ইস্টবেঙ্গল প্রচুর অ্যাটাক তৈরি করে। ওড়িশা এফসির বক্সের মধ্যে প্রচুর পাস খেলে ইস্টবেঙ্গল এবং সেখানে কিন্তু পেনাল্টি পেয়ে যায় ইস্টবেঙ্গল এবং সেই পেনাল্টি থেকে কোনো ভুল করেননি সল ক্রেসপো, তিনি কিন্তু 2-1 গোলে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন। যদিও সেটা পেনাল্টি ছিল না, বাট সেই পেনাল্টির আগে কিন্তু আরেকটা ইনসিডেন্ট ঘটে, সেখানে কিন্তু পেনাল্টির অ্যাপিল করেছিল ইস্টবেঙ্গল, সেটা কিন্তু পেনাল্টি ছিল এবং যেটা ইস্টবেঙ্গল পেনাল্টি পায় সেটা কিন্তু পেনাল্টি ছিল না। সুতরাং বলা যায় যে কিছুটা শোধবোধ হয়ে যায়, ইকুয়াল হয়ে যায় ব্যাপারটা, বাট রেফারির কিন্তু ঠিক ডিসিশন দেওয়া উচিত ছিল। যেটা পেনাল্টি সেটা পেনাল্টি উনি দেননি এবং যেটা পেনাল্টি ছিল না সেটা উনি পেনাল্টি দিয়েছেন। তো এটা নিয়ে ডেফিনেটলি প্রশ্ন থাকবে, বাট আলটিমেটলি খুব একটা এফেক্ট কিন্তু ম্যাচের ওপর এই ডিসিশনটার জন্য পড়েনি। যদি ম্যাচের রেজাল্ট অন্যরকম কিছু হতো সেক্ষেত্রে হয়তো এটা নিয়ে পরবর্তীকালে কথা উঠতো, বাট যাই হোক ইস্টবেঙ্গল কিন্তু 2-1 গোলে এগিয়ে যায়। তারপরে কিন্তু একটা ইনসিডেন্ট ঘটে, মোর্তাদা ফল কিন্তু সেকেন্ড ইয়েলো ম্যাচে দেখেন এবং লাল কার্ড দেখে কিন্তু মাঠ থেকে বেরিয়ে যান। ওড়িশা এফসি কিন্তু 10 জনে হয়ে যায়, ইস্টবেঙ্গল 11 জনে খেলে।
একটা অ্যাডভান্টেজ পেয়ে যায় ইস্ট বেঙ্গল, এবং তখন কিন্তু নন্দা কুমারকে তুলে নেওয়া হয় সেকেন্ড হাফে। নন্দা কুমারকে তুলে কিন্তু বিষ্ণুকে নামানো হয়। কার্লেস কোয়াদ্রাত হয়তো কোথাও না কোথাও ভেবেছিলেন যে নন্দা কুমার হয়তো অনেকটা টায়ার্ড হয়ে গেছেন, তো তার পরিবর্তে বিষ্ণুকে নামিয়ে তার স্পিডটাকে কাজে লাগিয়ে যদি আর একটা গোল তুলে নেওয়া যায় তাহলে কিন্তু ইস্টবেঙ্গল অনেকটা এগিয়ে যাবে ম্যাচে। বাট বিষ্ণু অনেকগুলো সুযোগ পান ঠিকই, বাট সেগুলো কাজে লাগাতে পারেনি। বিষ্ণুকে আবার তুলে কিন্তু সায়ন ব্যানার্জিকে নামানো হয়। এই চেঞ্জটা আমার খুব একটা বোধগম্য হয়নি। বিষ্ণুকে জাস্ট হয়তো 8-10 মিনিটের জন্যই মাঠে নামানো হয়েছিল। তো বিষ্ণুর কনফিডেন্সের জন্য কিন্তু এটা খুব বড় একটা ধাক্কা হবে যে তাকে মাত্র 10-12 মিনিট খেলিয়ে কিন্তু তুলে নেওয়া হয়। তো যাই হোক, ম্যাচটা এইভাবেই এগোতে থাকে। ওড়িশা এফসির একটা শট কিন্তু পোস্টে লাগে। তো যখন সব মনে হচ্ছে যে সব ঠিকঠাক যাচ্ছে, ইস্টবেঙ্গলের ফরে যাচ্ছে, ইস্টবেঙ্গল হয়তো কলিঙ্গা সুপার কাপটা জিতে যাবে, ঠিক শেষ মুহূর্তে, সেকেন্ড হাফের একেবারে শেষ মুহূর্তে, অ্যাডেড টাইমেরও শেষ মুহূর্তে, কয়েক সেকেন্ড, হয়তো 10-15 সেকেন্ড বাকি রয়েছে, তখন কিন্তু পেনাল্টি পেয়ে যায় ওড়িশা এফসি। দিয়েগো মরিসিওকে বক্সে ফাউল করেন প্রভসুখান গিল, কিছু করার ছিল না তার। মরিসিও কিন্তু তাকে কাটিয়ে বেরিয়েই গিয়েছিলেন প্রায়, এবং তিনি হয়তো গোল করেই দিতেন। তো ফাউল করা ছাড়া প্রভসুখান গিলের ওখানে কোনো সেকেন্ড অপশন ছিল না, এবং পেনাল্টি পায় ওড়িশা এফসি, এবং সেখান থেকে কিন্তু আহমেদ জাহু ঠান্ডা মাথায় গোল করে সমতায় ফেরান ওড়িশা এফসিকে। জীবন ফিরে পায় ওড়িশা এফসি, এবং 2-2 গোলে কিন্তু 90 মিনিট শেষ হয়। এক্সট্রা টাইমে ম্যাচ যায়। এক্সট্রা টাইমেও কিন্তু দুটো দল অনেক অ্যাটাক তৈরি করতে থাকে। এরই মধ্যে কিন্তু সৌভিক চক্রবর্তীর একটা শর্ট পোস্টে গিয়ে লাগে, এবং তারপরে কোনো একটা কারণে সৌভিক চক্রবর্তী ম্যাচের সেকেন্ড ইয়েলো কার্ড দেখেন। কি কারণে দেখেন আমি ঠিক জানি না, হয়তো রেফারির সাথে তর্ক করার জন্য, কোনো বিষয় নিয়ে হয়তো তিনি তর্ক করছিলেন, এবং ম্যাচের সেকেন্ড ইয়েলো কার্ড দেখে লাল কার্ড দেখেন, এবং তিনিও কিন্তু মাঠ থেকে বেরিয়ে যান। তখন কিন্তু ওড়িশা এফসি এবং ইস্ট বেঙ্গল 10 জনে হয়ে যায়, দুটো টিমই কিন্তু 10 জন হয়ে যায়। এবং তারপরে যখন মনে হচ্ছে যে ম্যাচটা হয়তো পেনাল্টি শুট আউটেই যাবে, বাট সেই মুহূর্তে নরেন্দ্র গ্যাহলটের কিন্তু একটা বড় ভুল, তার পা থেকে বল ছিনিয়ে নিয়ে চমৎকার ফিনিশিং করেন ক্লেটন সিলভা, এবং সেখানে কিন্তু ইস্টবেঙ্গল 3-2 গোলের একটা লিড পেয়ে যায়, এবং সেই স্কোর লাইনটাই শেষ পর্যন্ত থাকে, এবং ফাইনালি কিন্তু 3-2 গোলে ইস্টবেঙ্গল ম্যাচটা জিতে যায় এবং কলিঙ্গা সুপার কাপ চ্যাম্পিয়ন হয়ে যায়। তো দুটো টিমের ডিফেন্সের কথা যদি বলি, দুটো টিমের ডিফেন্স অসাধারণ খেলেছে। এরপর যদি মিডফিল্ড নিয়ে কথা বলি, মিডফিল্ডে কিন্তু সল ক্রেসপো দারুণ খেলেছেন, তার সাথে সৌভিক চক্রবর্তী আহমেদ জাহুকে যেভাবে ম্যান মার্কিং করেছিলেন কালকে, আহমেদ জাহু কিন্তু সেভাবে নড়াচড়া করার সুযোগ পাননি, তাও নিজস্ব চেষ্টায়, একক দক্ষতায় কিন্তু তিনি কিছু বল বার করার চেষ্টা করেছিলেন, ভালো বল সাজানোর চেষ্টা করেছিলেন। বাট সৌভিক চক্রবর্তী কালকে আউটস্ট্যান্ডিং, এবং সল ক্রেসপো দুজনেই কিন্তু আউটস্ট্যান্ডিং ফুটবল কালকে খেলেছেন। অপরদিকে আহমেদ জাহু কিন্তু চেষ্টা করেছিলেন, বাট সৌভিক যেভাবে তাকে মার্ক করছিল, তো অসাধারণ সৌভিক। তো যদি এবার স্ট্রাইকিং লাইন নিয়ে কথা বলি বা অ্যাটাকিং নিয়ে কথা বলি, সেখানে কিন্তু নন্দা কুমার অনবদ্য, নাওরে মহেশ সিং আসার পরেই ম্যাচের পুরো রূপটা কিন্তু বদলে যায়, রংটা কিন্তু বদলে যায়, এবং ক্লেটন সিলভা গোল মেশিন বলা যায় এই মুহূর্তে ইস্ট বেঙ্গলের হয়ে। তো অসাধারণ ফুটবল। অপরদিকে দিয়েগো মরিসিও এবং রয় কৃষ্ণা কিন্তু কালকে প্রচুর ওয়ার্কলোড নেন, সেটা ডিফেন্সে হেল্প করেন, মিডফিল্ডে নেমে হেল্প করেন, এবং অ্যাটাকিং লাইনেও কিন্তু প্রচুর 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 চান্স ক্রিয়েট করার চেষ্টা করেন। তো রয় কৃষ্ণা ভীষণ ভালো খেলেছেন, মরিসিও ভীষণ ভালো ফুটবল খেলেছেন। তো ওভারঅল দুটো টিমের জন্যই কিন্তু ম্যাচটা দারুণ গেছে। তো ইস্ট বেঙ্গল ফাইনালি ম্যাচটা জেতে 3-2 গোলে, এবং একটা ভুল নরেন্দ্র গ্যাহলট, যদি সেটা না হতো তাহলে হয়তো ম্যাচটা পেনাল্টি শুট আউট পর্যন্ত যেত। তো যাই হোক, ইস্ট বেঙ্গলকে অনেক অনেক কংগ্রাচুলেশনস। অনেক দিন পর ইস্ট বেঙ্গল সমর্থকরা আনন্দ করার একটা সুযোগ পেয়েছেন। তো আবারও কংগ্রাচুলেশনস টু ইস্ট বেঙ্গল এবং ইস্ট বেঙ্গল সাপোর্টারদের। তো এরপর কিছু আপডেট তোমাদের দিয়ে দেবো ওড়িশা এফসি, মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলকে নিয়ে। বেশ কিছু ইন্টারেস্টিং আপডেট রয়েছে। তো প্রথম আপডেটটা ওড়িশা এফসি কে নিয়ে। ওড়িশা এফসির প্লেয়ার রেন্থলেই কিন্তু লোনে যাচ্ছেন গোকুলাম কেরালা এফসিতে, তাকে লোনে পাঠানো হচ্ছে, এবং বাকি মৌসুমটা কিন্তু রেন্থলেই সেই ক্লাবে অর্থাৎ গোকুলাম কেরালা এফসিতেই কিন্তু খেলবেন। পরবর্তী আপডেট যেটা দেবো সেটা মোহনবাগানকে নিয়ে। মোহনবাগানের অত্যন্ত নির্ভরযোগ্য একজন ইন্ডিয়ান ডিফেন্ডার আনোয়ার আলী, তিনি ইনজিওর্ড ছিলেন বেশ কিছুদিন ধরে। তো শোনা যাচ্ছে তিনি নাকি ম্যাচ ফিট হয়ে উঠছেন আস্তে আস্তে, এবং সম্ভবত 3রা ফেব্রুয়ারি যে ডার্বি ম্যাচ রয়েছে আইএসএল এর মোহনবাগানের,
সেখানে হয়তো তিনি খেললেও খেলতে পারেন। তবে আমি স্পেশালি চাইবো ফুললি ফিট না হয়ে আনোয়ারকে যেন মাঠে নামানো না হয়। তো দেখা যাক এখন কি হয়, আনোয়ার আলী খেলেন না খেলেন না ডার্বি ম্যাচটা। তো মোহনবাগানকে নিয়ে নেক্সট আপডেট, মোহনবাগানে শোনা যাচ্ছে আর কোনো নতুন সাইনিং কিন্তু হবে না। একসময় শোনা যাচ্ছিল জুনিয়র মোরেনো আসতে পারেন, হ্যামিল বা সাদিকুকে ছাড়া হতে পারে, বা সানা আসতে পারেন, কিন্তু এই মুহূর্তে শোনা যাচ্ছে মোহনবাগানে আর নতুন কোনো সাইনিং কিন্তু হচ্ছে না। তো লাস্ট যে আপডেটটা দিয়ে শেষ করব এই ভিডিওটা, সেটা অবশ্যই ইস্ট বেঙ্গলকে নিয়ে। তো আমার কাছে এটা ভীষণ শকিং, শোনা যাচ্ছে যে বোরহা হেরেরা তিনি কিন্তু ইস্ট বেঙ্গল ছাড়তে চলেছেন। অনেক জায়গা থেকে রিপোর্ট করা হচ্ছে বোরহা হেরেরা কিন্তু ইস্ট বেঙ্গল ছাড়ছেন এবং সম্ভবত তিনি যোগ দিচ্ছেন গোয়াতে। এবং তোমরা জানো যে গোয়ার কোচ কিন্তু মানোলো মার্কেজ রোকা, তার আন্ডারে বোরহা হেরেরা কিন্তু আগে হায়দ্রাবাদ এফসিতে খেলেছেন। সুতরাং বলা যায় ম্যানোলো মার্কেজ রোকা কিন্তু তার পুরনো ছাত্রকে এফসি গোয়ায় নিয়ে আসছেন। তো এটা ভীষণ শকিং আমার কাছে, কারণ বোরহা হেরেরা কিন্তু সুপার কাপে যথেষ্ট ভালো পারফর্ম করেছিলেন এবং কেন তাকে ইস্টবেঙ্গল ছাড়ছে বা ছাড়তে রাজি হয়েছে সেটা আমার জানা নেই। বোরহা হেরেরা কিন্তু এফসি গোয়াতে সম্ভবত ভিক্টর রড্রিগেজের পরিবর্তন হিসাবেই যোগ দিচ্ছেন, কারণ আমরা সবাই জানি ভিক্টর রড্রিগেজ কিন্তু ইনজিয়ার্ড, এই মুহূর্তে ছিটকে গেছেন চোটের জন্য। অপরদিকে বোরহা হেরেরার পরিবর্তে শোনা যাচ্ছে ইস্টবেঙ্গলে কিন্তু এক স্প্যানিশ সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার আসতে চলেছেন, তার নাম হচ্ছে ভিক্টর ভাস্কেজ। এবং তোমরা হয়তো অনেকে জানো বা জানো না, তিনি কিন্তু বেশ হাই প্রোফাইল একজন বিদেশি, বেশ এক্সপিরিয়েন্সড, অভিজ্ঞতার ভান্ডার সমৃদ্ধ যাকে বলা যায়। তিনি কিন্তু বার্সেলোনার মেন টিমের হয়ে একটি ম্যাচ খেলেছেন, বার্সেলোনার এই টিমেও খেলেছেন, কাতারের লিগে খেলেছেন, মেক্সিকোর লিগে খেলেছেন এবং মেজর লিগ সকার MLS এও কিন্তু তিনি টরন্টো এফসির হয়ে খেলেছেন। এখন দেখা যাক ডিলটা কতদূর এগোয়, ইস্টবেঙ্গলে তিনি আসেন কিনা। তবে এই ক্ষেত্রে বয়সটা কিন্তু একটা বড় ফ্যাক্টর হতে চলেছে, তিনি কিন্তু 37 বছর বয়সী। এত বেশি বয়স্ক একটা প্লেয়ারকে এই মুহূর্তে আনবেন কিনা ইস্টবেঙ্গল কর্তারা, ম্যানেজমেন্ট, সেটাই এখন দেখার। তো এই ভিডিওটা এই আপডেটগুলোই তোমাদের সাথে শেয়ার করার ছিল। এছাড়া গতকালকের কালিঙ্গা সুপার কাপ ফাইনালে ইস্টবেঙ্গল এবং ওড়িশার যে ম্যাচটা ছিল, সেই ম্যাচের যে রিভিউ, সেই রিভিউটা দেওয়ার ছিল, সেই ম্যাচ প্রসঙ্গে আলোচনা করার ছিল, সেইগুলো সব তোমাদের সামনে তুলে ধরলাম। তো এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করো, এবং তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানিও। এবং যাওয়ার আগে একটা কথাই বলবো, যারা চ্যানেলে নতুন অথচ চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।